নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। এখন পদ্ম গাছে খাবার দেওয়ার ব্যাপার চলছে। আমি এরকমভাবে পুড়িয়া বানিয়ে রেখেছি। ভেতরে রয়েছে কয়েক দানা সিউইড, হিউমিক অ্যাসিড এবং কিছুটা রয়েছে এনপিকে 15-15-15। এগুলোকে পুড়িয়া বানিয়েছি। আমি একটা ব্লগও করেছিলাম, তবে সে আজ বেশ অনেক দিন আগের ব্লগ। যাদের মনে নেই তাদের একবার বলে দিলাম। পদ্ম গাছ একটা অদ্ভুত ধরনের নেশা, এটা একটা অ্যাডিকশন, আমি যা বুঝতে পারছি। গাছটা ব্যাপারগুলো প্রথম থেকে একটু বুঝে নিলে তারপরে চালিয়ে নিয়ে যাওয়াটা খুব একটা কঠিন কিছু নয়, বরং সহজ অন্য কিছু জিনিসের থেকে। মানে আপনি টবে গাছ লাগালে আপনি কোথাও বেরোতে পারবেন না, যদি সেটা ঘরের ভেতর থাকে তাহলে জল দেওয়ার জন্য কাউকে দরকার, কিন্তু পদ্ম গাছ সেরকম কিন্তু কাউকে লাগবে না। মানে আপনি ভর্তি করে টইটম্বুর করে জল দিয়ে চলে গেলেন, 7 দিন বাদে এসে আপনি যদি জলটা একটু ভর্তি করে দেন তাহলে দেখবেন যে গাছটা ঠিকঠাক আছে। তবে একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে পদ্ম গাছকে কিন্তু 2-3 হাত করে দেখাশোনা করলে চলবে না। পদ্ম গাছ এক হাতের গাছ, অর্থাৎ আপনি যদি দেখাশোনা করেন তাহলে পদ্ম গাছ আপনার কথাই শুনবে। খুব সেন্সিটিভ গাছ, সেটাই একটা মুশকিলের ব্যাপার। যে থুতু ফেলে দিলাম, তারপরে মানে অন্য কিছু একটা করে দিলাম, এই জলের মধ্যে যা খুশি তাই করলে কিন্তু পদ্ম গাছ বাঁচবে না। আর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর হাত করলে পদ্ম গাছ থাকবে না। এই জায়গাটাতে একটা গন্ডগোল এবারে হয়ে গেছে। কিন্তু তার আগে দেখুন এই একখানা ফুলের যেটা কুঁড়ি, সেটা কিরকম আহ্লাদি হয়ে একটা পদ্ম পাতাকে জড়িয়ে ধরেছে। তা আমি সেটাকে প্রথমে খুলে দিলাম, তারপর আবার ভাবলাম যে না বাবা, কি কারণে, এদের প্রকৃতির নিজের খেয়াল তো। আবার ওটাকে গলায় যেরকম মালার মতো ছিল সেরকমভাবে পরিয়ে দিলাম। তবে শেপটা জিজ্ঞাসাবোধক চিহ্নর মতো হয়ে গেছে বটে। তবে আলপনাদিকে বারণ করতে হবে যে নিজে অনেক কিছু করো না আর কি, মানে যেটুকু আমি বলবো সেটুকুই করো, অন্যান্য সব গাছগুলোই তো তোমার। কিন্তু এইখানে আলপনাদি একটা কাণ্ড করে ফেলেছে। এই কদিনে আমি যখন ছিলাম না, সম্পূর্ণই নিজে। তো আমি বারণও করে গেছিলাম যে বেশি বাড়াবাড়ি কিছু করতে যেও না, যেমন আছে তেমনই থাকুক। কিন্তু সে যেটা করেছে সেটা একটু বাদে এসে আপনাদেরকে বলছি। তো যাই হোক, কয়েকটা পাতা পচে গেছে, সেগুলো একটুখানি ফেলে দিতে হবে। তো যাই হোক, কী হয়েছে কী বৃত্তান্ত বরং সামনে এসে বলি। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আমার এটাতে হয়তো ভয়েস ওভারে খানিকটা শেয়ার করেছি, জানি না ভয়েস ওভারগুলো তো পড়ে যায়। তো হয় কি, যখন ধরুন ব্লগ করছি তখন যদি সরাসরি কথা না বলে ব্লগ করি, আর যখন ভয়েস ওভার দিচ্ছি সেটা বেশ অনেকক্ষণ সময় পর, তখন কি হয়, হয়তো মন মানসিকতা তখন একটু অন্যরকম থাকে। তখন যেটা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছিলাম যে ভয়েস ওভার এটা বলবো, সেটা হয়তো বলা হয়ে ওঠে না। হয়তো বলা হয়েছে। আমার পদ্মবাগান এক হাতে হোক, সেটাই আমি চেয়েছিলাম। কিন্তু আমি 7 দিনের জন্য চলে গেছি। এসে দেখছি বেশ কিছু হেলদি পাতা আলপনাদি তুলে দিয়েছে। আর আমাদের পদ্ম গাছ খুব একটা হাত বদল পছন্দ করে না। কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে ছাদে যা গাছ থাকবে সেগুলো ওর, এটাই হচ্ছে ওর মাইন্ডসেট। এখান থেকে এই দাওয়ানিগিরিটা করে একটা গন্ডগোল করে ফেলেছে বলে আমার মনে হচ্ছে। আমার রেড ফিলিপটা মনে হচ্ছে ডরমেন্সিতে চলে যাবে। পদ্ম গাছ একদম হাত বদল পছন্দ করে না। পদ্ম গাছ এক হাতের গাছ, এক হাতে আপনি যদি সেবা করেন। আর ওটা পুরোটাই আমি যেহেতু প্রথম থেকে প্রতিস্থাপন থেকে শুরু করে সব কিছুই, মানে ও সোশ্যাল মিডিয়া রেডি করতেও হেল্প করেছিল ডেফিনেটলি, কিন্তু বাকিটা পুরোটাই আমার হাতে। এটা একটা মুশকিল হয়ে গেল। মাঝে মধ্যে সয়েল মিডিয়া রেডি করতে হেল্প করেছিল, আর মাঝে মাঝে জল ওভারফ্লো করতে হেল্প করেছিল। কিন্তু গাছ নাড়াচাড়া, গাছকে খাবার দেওয়া, গাছের সাথে কথা বলা, গাছের কাটিং করা, কখন কি লাগবে কি না লাগবে সেসবগুলো যেহেতু আমি হাতে করেছি, এবং এই কাটিংটা ভুল করে ফেলেছে। সেন্সিটিভ গাছ পদ্ম, অত ইজি নয়। তা ঠিক আছে, এখন কি আর বলবো। তো এখন আপনাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে 3টে থামের ওপর 3খানা ভদ্র মহিলা বা ভদ্রলোক বসে আছেন। এই একখানা, ওই আর একটা, আর ওই যে হ্যাঁ। এই সময় তো আমি নিয়মিত ওই পায়রাকে খেতে দিতাম, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু সমস্যা তো হয়। কারণ একটা হচ্ছে গিয়ে জামা কাপড়ের ওপর তারা সব অপকীর্তি করে রাখে, সেটাও যেমন একটা সমস্যা। আর গাছগুলোর বড় ক্ষতি করে ফেলে, সেটা আর একটা বড় সমস্যা। তো ঠিক আছে, আপাতত এখানে এরকম চুপচাপ বসে আছে, ঠিক আছে। এই গাছে জামা কাপড়ের অপকীর্তিটা ওটা মেনে নেওয়াই যায়, ঠিক আছে। কিন্তু গাছগুলোর সর্বনাশের মাথায় বাড়ি করে দেয়, এটা বড় বাজে লাগে। আর শুধু পদ্ম গাছ কেন দেখাচ্ছি, দেখবেন আমাদের কয়েকদিন আগে আমি আঙুর গাছ কিনে এনেছিলাম। আঙুর গাছের কী অবস্থা, এই যে আমাদের আঙুর গাছ এখন বড় হয়ে এই অবধি চলে এসছে। সেদিন লাগানো গাছ, বরং বলা যেতে পারে বড় মুখ করে আপনাদেরকে বলেছিলাম যে ওই রসুনলতা, গার্লিক ভাইন যেটা, সেটা খুব দ্রুত বাড়বে, কিন্তু তিনি একটু কম দ্রুত বাড়ছেন। আর এটাকে তেমন বড় মুখ করে কিছু বলিনি, কিন্তু এটা অত্যন্ত দ্রুত বাড়ছে। আর এই একখানা শিম হয়েছে। আচ্ছা, যারা সুভাষপল্লিতে থাকেন, যারা আমার ব্লগ দেখছেন, কাছে পিঠে সুভাষপল্লি আশপাশ পাড়াতেও হতে পারে, কারো বাড়িতে যদি চুরি হয় এবং চোর ধরা পড়ে,
আমাকে খবর দেবেন যদি আমার এখানে আঙুর ফল হয়, আমি 1 থোকা আঙুর দিয়ে চোরকে বলবো এটা খাও। হ্যাঁ, চোর যদি চুরি না ছেড়ে দিয়েছে না, তাহলে দেখবেন এমন টক এটা। হ্যাঁ, এটা আমার বাবার কথা ছিল যে পাড়ায় চোর ধরা পড়লে এই ফল খেতে দিলে সে আর চুরি করবে না জীবনে। দেখতে খুব সুন্দর হবে অবশ্যই। আমার মিষ্টি করবার কিছু টেকনিক আছে, অত টেকনিক আর পারছি না বাবু, আমি দেখতেই ভালো, এটাই চাই আর কি, আর অত পারা যাচ্ছে না। যাই হোক, আমার পদ্ম গাছগুলো, এই গাছটা যেন ডরমেন্সিতে না যায়, এখন এইটাই আর কি ক্ষমা চাইছি যে ভুল হয়ে গেছে। আমি তো তোমাকে ছেড়ে এভাবে যে কাণ্ড করে ফেলবে, যে 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 ভালো ভালো পাতাগুলোকে সব উপরে উপরে ফেলবে, এই যে দেখুন দেখি, মানে কি বলবো আর। ঠিক আছে, আজকে আমার বারান্দা বাগানে জবার হাসির বাঁধ ভেঙেছে। এতটুকু 3টে টবের মধ্যে গাছে কত ফুল যে ফুটেছে, 8খানা ফুল ফুটেছে, এক হাতে ধরছিল না। ঠাকুরের চরণে যখন দিলাম, যে কি আনন্দ হচ্ছিল বন্ধুরা, সে কি বলবো। এই আনন্দ তারাই বুঝবে যারা বাগানি। নিজের হাতে লাগানো গাছ, সেটা যখন এরকমভাবে ফুল দেয়, আপনার যত্নে সাড়া দেয়, আপনার কথা শোনে, সেটা একটা আলাদা রকমের আনন্দ। আজকে সে টিউশন করে ফিরেছে, তারপর তার বিকেলবেলা টিউশন আছে না মামা? মাঝে মাঝে আমার একটা রিয়েলাইজেশন হয়, একটা কি বলবো, একটা সময় আসে, একটা ইউফোরিক মোমেন্ট আসে আমার মধ্যে, এই রিয়েলাইজেশনস গুলো তৈরি হয়। সেটা হচ্ছে যে তুমি একটু ফ্যানটা বন্ধ করো, তাহলে শোনা যাবে ভালো। আর কি, আমি তো কনসিয়াসলি বলছি না, কনসিয়াস হয়ে গেলে তো সবকিছু গন্ডগোল হয়ে যায়। তুমি আমাকে দেখাবে, আমি সব ভুলে যাবো কি বলতে এলাম। না, আমি দেখাচ্ছিলাম সেটা, যাও ঠিক আছে ঠিক আছে, না আমি তোমায় দেখাচ্ছি না। সেটা হচ্ছে ভাষার উপর যদি তোমার দখল থাকে, সাবকনসিয়াসলি যেটা হয় প্রত্যেকটা মানুষের মধ্যে, যে মানুষের ভাষার উপর দখল রয়েছে তার প্রতি লোকের কিন্তু একটা আলাদা শ্রদ্ধাবোধ তৈরি হয়। হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবে। তুমি যদি ইংরেজি ভাষাটা চর্চা করো এবং সেটা শক্তিশালী করো, লোকের একটা শ্রদ্ধা বাড়বে তোমার প্রতি। সেটা বাংলা ভাষার প্রতিও সত্যি, জাপানিজের প্রতিও সত্যি, সবকিছু। হ্যাঁ, প্রত্যেকটা, হ্যাঁ বলো। হ্যাঁ, এটাই বলছি আর কি। না না, প্রত্যেকটা ভাষার একটা সৌন্দর্য আছে, এটা ঠিক। বাংলা ভাষার নিজস্ব সৌন্দর্য আছে, সেটা তো বিলক্ষণ আমি বুঝি। হ্যাঁ হ্যাঁ, সেটা ধরো তর্কের ক্ষেত্রে কয়েকদিন আগে দোকানের দিনটাতে একটা ভদ্রলোক তেড়ে আসছে, অন্য একটা ব্যাপার, মানে সেটাতে আমি কথা বললাম পুরো শুদ্ধ বাংলা, মানে কোনো সাথে একটা ইংরেজি শব্দ নেই, থমকে গেল, সরে গেল আর কি। থমকে, তোমার বর নিজে থমকে যায়, তুমি এত মিথ্যাচার করছো। তোমার বর থমকে যায়, তুমি মুখ খুললে তখন গোটা পৃথিবী থমকাবে না, এটা কখনো হয়? এই জন্য নাকে বিষ ফোঁড়া লেগেছে। এত মিথ্যে, এ লোকটা যা ঝগড়ুটে না, বিশ্বাস করবেন না বন্ধুরা। কি 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 বল? ফ্যান চালাও। ফ্যানটা চালাচ্ছি, হ্যাঁ সরি। এইদিকে চালাবো না ওইদিকে চালাবো? ওইদিকে চালাও। এই টুপুর, বাবা নাকি আমার সামনে কথা বলতে পারে না? থমকে যাওয়ার কথা বললো যখন, তখন থমকে গেল। সে নয় বাবা, মেয়ে কিছুতেই শিকন্ডি হবে না, সে রেফারি হবে না, বুঝলে? এই জন্য লোকটা নাকে বিস্ফোরা লেগেছে। যে ঝগড়ুটে, আপনারা এই বোধিসত্ত্ব খানকে চেনেন না, একদিন ঝগড়ার ভিডিও চুপচুপ করে তুললে বুঝতে পারবেন। ওইখানেই দাঁড়িয়ে আছে কিন্তু, জানেন তো, যায়নি কিন্তু, ওইখানেই আছে। আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি, এসো। চালাক হয়ে গেছে, চালাচ্ছি না। এই শোন, বিকেলে টিউশন নেই তো? টিউশনটা কখন আছে? ও দাদা, টুকুর বলছে টিউশনে যাবে না। ও তুমি চলে গেছিলে? না, আমরা এখন তোমাকে একটু নিন্দে করবো, তুমি যাও তো। টাটা। দাঁড়িয়েছি এখানে, যায়নি। আমি তোমাদের ঘটনাটা দেখলাম, মানে আমি কিছু বলার নেই আর হয়েছে। তারপরে আমি খেয়াল করেছি, ওই মানে আসলে ফেসবুক খুললে বা বলুন ইন্টারনেট খুললেই এখন এত ধরনের সমস্ত জিনিসপত্র, কি বলবো আর কি। সেজন্য আজকাল একটু মানে যাও, মানে নেটটা অন করার ব্যাপারে সচেতন, কিন্তু খুলেই এইরকম একটা দৃশ্য, মানে মানে অদ্ভুত লাগছে আমার। তারপর থেকে মানে একটা মানুষের জীবন যে ফুদিয়ে নিবে দেওয়া যায়, সেটার জন্য তো কামড়া কামড়ি, মারামারি, রক্তারক্তি, কাণ্ড,
কিছু কিছু ঘটনা যাদের সাথে ঘটে গেল, এত 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 পরিবার, কয়েকশো পরিবার যেখানে উড়ে পড়লো সেই যে বাচ্চাগুলো, তাদের সব এমবিবিএস মানে পড়ুয়া বাচ্চা, তাদের সব ওই জয়েন্ট সেন্টেন্স ক্লিয়ার করতে এতদিন ধরে জন্মেছে পর থেকে বাবা মার লড়াই, বাচ্চাগুলোর লড়াই, সব শেষ, সেকেন্ডের মধ্যে শেষ। খেতে বসেছিল, কিন্তু এই জিনিসগুলো যাদের তো মানে সবই শেষ হয়ে গেল। তারপরে ওই রিয়েলাইজেশন যে মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী, কতটা ভঙ্গুর, মানে ফু দিলে নেমে যায়। কি বলবো, কিচ্ছু বলার নেই সত্যি কথা। কিন্তু তাও বেরোতে হবে, আমাদের জীবন চলছে, একটু বেরোচ্ছি। কয়েকটা জিনিস কিনে আনি, বেরোলে হয়তো একটু ভালো লাগবে। ঘরের ভেতর ভালো লাগছে না। মাসকাবাড়িটা এখন করবো না, কারণ মাসকাবাড়িতে কী কী আছে ইতিমধ্যে সেটা একটু জানতে হবে, সেজন্য এখন মাসকাবাড়িটা করবো না। হতেও পারে যে এবার হয়তো মাসকাবাড়ি করলামই না, যা যা আছে তা দিয়ে চলে গেল। ওগুলোকে আনতে যাচ্ছি ডিম, পাতা চা, এই তো একটু ফল। একা যখন বেরোই বাজারহাট করতে, তখন ব্লগ করা মোটেই খুব একটা বেশি সম্ভব হয় না। আর এখন তো আরও বেশি মুশকিল হয়ে গেছে, কারণ রাস্তাটা ওই খুঁড়ে রেখে দিয়েছিল তো। তারপর তখন অসুবিধা হতো রাস্তায় হাঁটতে, এখনও যথেষ্ট অসুবিধে হয়, কারণ এত ছোট ছোট পাথর, সেগুলো না খুব একটা মানে চোখে চোখে না রাখলে ঠাহরও করা যায় না। আর এদিকে পায়ের তলায় পড়লে যেমন ব্যথাও লাগে, তেমন হোঁচটের সম্ভাবনাও তেমন খুব বেড়ে গেছে। 2 হাতে ভর্তি ব্যাগ, তারপরে যদি আবার ব্লগ করতে যাই তাহলে একটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্যই আজ শুধু যাত্রাপথটুকুই থাকলো। ওখানে গিয়ে কত দোকান ঘুরে কত কি কিনলাম, কিন্তু কোনো কিছুই ব্লগের আওতায় আনতে পারিনি। আর রাস্তায় ঘাটে ভিড় তেমনই ছিল। 3 ক্যালোরি খরচ করেছি, ঘেমে নিয়ে অ্যাক্সেস করেছি। 3 ক্যালোরি? হ্যাঁ, 9:30টার সময় তুমি হেঁটেছি। 100 মিটার হেঁটে ফেলেছো? ওরে সব, ছেড়ে দিয়েছি। ওখানে মাথার উপর তো একখানা ফ্যান আছে। না, এগুলো চালানো যায় না। এই মানে পরিশ্রম। রাত্রি 10টা বাজে, সবাই শুয়ে পড়েছে। এই যে দরজা টরজা লাগিয়ে আবার শ্বশুরমশাই তো সে কখন শুয়ে পড়েছেন, এরাও সব শুয়ে পড়লো। তো আমি এখনও রান্নাঘরের কাজগুলো করিনি, সেটা সেরে নিই, তারপর আমি 10:30টার মধ্যেই শুয়ে পড়বো। এখন শেষ 15 মিনিটের মধ্যে সবটুকু করিয়ে ফেলেছি। এখন একটা কাজই বাকি রয়ে গেল, সেটা এখন আর করতে ইচ্ছা করছে না। সেটা হচ্ছে ডিমটাকে একটু ফ্রিজস্থ করা। এই যে সে এরকমভাবেই রেখে দিয়েছিল, ব্যাগের ভেতর ডিম আছে আর অ্যাকোয়াগার্ড, সব কিছুই হয়ে গেছে আজকে। এবং আমি কোনো কিছু আজকে ভেজাইনি, না টুকুরের কিশমিশ, কাঠবাদাম কিচ্ছুটি ভেজাইনি, কারণ ভালো লাগছে না। কিন্তু এত জোরে ঝিঁঝি পোকা ডাকছে, ভালো লাগছে। অন্ধকার করে দিলে, এখন এমন রাত কিন্তু হয়নি, কিন্তু তাও চোখটা বুঝলে মনে হচ্ছে কোথায় যেন একটা চলে গেছি। মানে শিলিগুড়ি শহরের একেবারে মধ্যস্থ অঞ্চলে এইরকম ঝিঝি পোকা অনেকদিন বাদ শুনছি, আর হলে অনেক নিশুত রাতে, অনেক রাত্রে শোনা যায়। বাথরুমে যখন উঠি কখনো কখনো, তখন এরকম শুনতে পাই। কিন্তু এই একবারে এই 10:30টার আগে এরকমভাবে বৃষ্টি বাদলা হলে এটাই হয়। তবে আকাশ পরিষ্কার নয়, তবে চাঁদ উঠেছে, তার মানে আজকে আর বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। ছোটোবেলার কথা মনে পড়ছে বন্ধুরা, চোখ বন্ধ করে মনে হচ্ছে ছোটোবেলার দিনগুলো ফেরত এলো। পুটিমারি বাড়িতে এরকম সন্ধ্যে নামার পরই 7:30, 8টা এরকম সময় থেকেই ঠিক এই জিনিসটা হতো। এই মাঝখান থেকে মোটর বাইকের আওয়াজ, গাড়ির আওয়াজ এগুলো বাদ দিলে আবহাওয়াটা অনেকটা সেরকমই দাঁড়াতো। আর তখনকার দিনে সব অনেক ভোরবেলায় উঠতো, সূর্যের আলো ডোবার কিছুক্ষণের মধ্যে তেলের কুপি বলুন বা ওই লণ্ঠন বা ল্যাম্পো যেটাকে বলে, সেগুলোর জন্য তো কেরোসিন তেল লাগতো। সেগুলোই বা গরিব মানুষ পাবে কোথায়? সেই খরচ বাঁচানোর জন্য যত দ্রুত তারা ঘুমিয়ে পড়ার হতো ঘুমিয়ে পড়তো। 8টার সময় পুটিমারিতে যখন আমরা ছোট ছিলাম, তখন বাইরে বেরোলে ভয় লাগতো। এখন দেখুন
সব রাস্তায় লাইট টাইট হয়ে কিছুই নেই। ছোটোবেলাটা সত্যি মনে পড়ছে বটে। কেউ গরম যথেষ্ট, মা বললো মায়ের ওখানে সহ্য করতে পারছি না এত গরম। তা ঠিক আছে, আর কি বলবো, যে জায়গায় থাকতে চেয়েছে সেখানেই তো সে আছে। আর সহ্য করতে পারছি না এত গরম, কোনো জামা কাপড় গায়ে রাখা যাচ্ছে না। হ্যাঁ, মানুষের পরে ছেলেরা বোধহয় খালি গায়ে ঘর থেকে বেরোবে, ঘুরবে। তো শিলিগুড়িতে অত গরম নেই, মানে দিনহাটা যেরকম মা বলছে সহ্য করতে পারছি না সেরকম হয়তো বা নেই, কিন্তু গরম তো আছেই। সেটা তো গরমকালে গরম পড়বে, প্রত্যেক বাড়ি মনে হয়। এর থেকে গরম বোধহয় আগে কখনো পড়েনি। খুব কনকনে ঠান্ডার দিন মনে হয় এর থেকে আগে শীত কখনো পড়েনি। এই মুহূর্তে যেটা আমরা ভাবছি সেটাই হয়তো আমাদের কাছে সাংঘাতিক মনে হচ্ছে, কিন্তু গরম খুব, সত্যি কথা। তার মধ্যে আহমেদাবাদের ঘটনাটা ঘুরিয়ে ফিরিয়ে আসছে, আর মাথায় কীরকম একটা চলছে। আমি শুধু চিন্তা করছি বন্ধুরা, যে 1:40 যখন প্লেন ক্র্যাশ করছিল তখন আমি ঠিক কী করছিলাম। মানে কত মানুষের শেষ সময়ে এত সন্নিকট তারা কেউ জানেই না। আর এরকম উঠে গিয়ে জাস্ট পড়ে গেল, ব্যাপারটা কীরকম যেন, মানে কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছিল। এত তো স্টাফ, যে পাইলট তিনি তো খুব এক্সপিরিয়েন্স পাইলট, প্লেনটাও যে পুরো খারাপ প্লেন তা তো নয়। উড়ে এবার মানে ব্যাপারটা ঠিক কীরকম যেন, মানে এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার অবশ্যই। সারা রাষ্ট্রের সবারই মার সাথে কথা হলো, মা ওটা নিয়ে চিন্তা করছে। আমি বললাম মা টিভিটা বন্ধ করে দাও। আর কি হয়, এই যে টিভি দেখতে গেলে এই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে মানে একটা দেশে এটা আজকে সব থেকে বড় খবর, ঠিক কথা, কিন্তু এছাড়াও আরও খবর আছে। কিন্তু টিভিগুলো সবাই এটাই দেখাচ্ছে। আর যে সমস্ত মানুষ আমার মায়ের মতো, তারা এগুলোই দেখছেন। আর রাত বাড়লে না এই জিনিসগুলো দেখা একদম বন্ধ করে দেওয়া উচিত। মানে এখন কী হয়েছে জানেন, আমার বাবার না গ্লুকোমা ছিল। আমার বাবা বই একটা সময় পড়তে পারতেন না, কিন্তু আমার বাবার রিডিং হ্যাবিট ছিল, সেটা পারতেন না জন্য তিনি পড়তেন না। শেষটায় ওই খুবই খারাপ যেটা বাবার লাগতো আর কি, আমাদের চিরকালই বারণ করতেন, সেগুলোই বাবাকে করতে হতো, কারণ আর কিছু করার ছিল না, সেটা সিরিয়াল দেখা। তো আমার মায়ের কিন্তু একটা সিরিয়াল দেখার নেশা নেই, ছিল একটা সময়, এখন আর নেই। তো ওই খবরটাই দেখতে চান। আমি মাকে বলছি যে মায়ের খুব একটা যে রিডিং হ্যাবিট ছোটোবেলা থেকে আমি দেখেছি তা নয়, কিন্তু আমি বলছি মা এবার একটু, তোমার তো চোখে গ্লুকোমা নেই, তোমার তো পড়তে কোনো অসুবিধা নেই, তুমি তো সারাদিন ধরে 3-4 ঘন্টা ধরে পেপার মুখস্থ করো, বই পড়ার অভ্যস্ত তৈরি করো। ঠাকুরের বই ছাড়াও পৃথিবীতে আরও অনেক বই আছে। কথামৃত তো এটা বললেই মানে কথামৃত তো আমার কতবার পড়া হয়ে গেছে। আমার কথামৃত ছাড়া কোনো বই নেই, কত বই আছে। ঠিক আছে, নিজের মতো করে। আর রাত্রেবেলায় প্রেশার বাড়বে, শরীর খারাপ করবে, দিনের এই সমস্ত খবর টবরগুলো ঠিক আছে, কিন্তু রাত্রে হয়ে গেলে তখন আমার খুব চিন্তা হয়। যার ফলে আমি আমার মানে বহু একটা পরিচিত জনের মৃত্যুকে আমি মাঝখানে, তো আপনারা যারা নিয়মিত ব্লগ দেখেন তারা জানেনি আমি একটু স্ট্রিক্ট হয়েছিলাম অনেকের ক্ষেত্রে, কিন্তু মানে ইনফ্যাক্ট সবার ব্যাপারে, যে রাত্রেবেলায় সন্ধ্যের পরে আমার মাকে কোনো মৃত্যু সংবাদ দেবে না। যদি দেওয়ার হয় আমাদের দেবে, আমরা যখন সময় বুঝবো তখন দেবো, আর যদি তোমাদের দিতে হয় দিনের বেলা দেবে, কিন্তু রাত্রেবেলায় কোনোভাবেই দেওয়া যাবে না। আর অনেক মানুষই আছেন যাদের মৃত্যু সংবাদ আমার মাকে না দিলেও চলে, কোনো দরকার নেই। এখন মায়ের সম্পূর্ণভাবে মাথা চলে কিন্তু দেহ চলে না। এখন খুব মুশকিল হয়ে যায় এগুলো নিয়ে, জানেন তো। আর বিশেষ করে একা একা থাকা, আমার শ্বশুরমশাইকে কেউ মৃত্যু সংবাদ দেয় না, আমার হাজব্যান্ডকে দেয়। তারা আমি আমার বর যখন সময় বুঝি আস্তেই করে গিয়ে বাবার পাশে গিয়ে বসে বলি, তারপর অনেকক্ষণ বাবার সাথে থাকি। বেশিরভাগই দেয় না, কিছু কিছু আছে উচ্চিংড়ে, তারা তো দেবেই, সব ছেড়ে দিন, কিন্তু বেশিরভাগ মানুষই আজকাল আমার শ্বশুরমশাইকে আর মৃত্যু সংবাদ দেয় না। যাই হোক, কী আর বলবো বন্ধু, এই তো এই নিয়েই চলছি। যা আমার ভালো মনে হবে মা সেটাই করবে। ঠিক আছে, একটা জেদ ছিল ছোটোবেলা থেকেই, মা খুব জেদি, জন্য ওই প্রতিকূলতা পেরিয়ে মা অনেক কিছু জীবনে অ্যাচিভ করেছেন। জেদটা যে সবসময় নেগেটিভ তাই তো নয়, পজিটিভও তো বটে। নাহলে যদি জেদটা না থাকতো তাহলে তার দিনে মেরুদণ্ড ভেঙে কোথায় যে পড়ে থাকতেন তার কোনো কথা মানেই নেই। নাহলে ওই রকম খালি পায়ে ক্লাস 8 পর্যন্ত স্কুলে যাওয়া একজন মেয়ে, সে মাস্টার ডিগ্রি করে, বিএড করে, টপাটপ মেধা ছিল, বুদ্ধি ছিল, ইচ্ছাশক্তি ছিল, জেদ ছিল, এইসবগুলো করে টপাটপ স্কুলে চাকরি করে সে আজকে, যাই হোক, যা হয়েছে ঠাকুরের ইচ্ছায় হয়েছে, সেটা একটা জেদ সঙ্গে ছিল। তবে এখনকার দিনে দাঁড়িয়ে মায়ের যে জেদটা সেটা খুব সমস্যার, এটা ঠিকই। তো যাই হোক, ঠিক আছে, একটা মানুষ ভালোই মন্দে মিলিয়ে চলবে, সেই স্বাভাবিক। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে কালকে। যদি আমার ভিডিও ভালো লাগে, যে একটু হেলান দিয়ে বসেছি, পিঠটা ঘেমে গেল, জানেন, দেখে মাথার উপর বনবন করে ফ্যান করছে, কী বলবো। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।